নন্দন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হোয়াইট কোটে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার একেএম জুলফিকার ইসলাম। আমরা যারা কানাডায় বসবাস করছি অথবা শুধু কানাডাতেই, কানাডা, আমেরিকা সহ বহির্বিশ্বে অবস্থান করছি, তাদের হৃদয় জুড়ে অবস্থান করছে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ। আজকের এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা নন্দন টিভি আমাদের বাংলাদেশকে ঘিরে আয়োজন করেছি কোভিড-19 পরবর্তী বিশ্ব এবং বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে আলোচনা সভা। এই আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে আগত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কমিউনিকেবল ডিজিজ স্পেশালিস্ট ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু। ডক্টর ইকবাল, নন্দন টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ এবং নন্দন টিভি সমস্ত কলাকৌশলী যারা আছেন সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে আমি জানি যে আইডিসিআর বা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান, নিপসম, পাবলিক হেলথ অথবা ঢাকা মেডিকেল কলেজ, চিটাং মেডিকেল কলেজ, এগুলোতে কোভিডের চিকিৎসা হচ্ছে, সাথে সাথে ডিটেকশন বা শনাক্তকরণ হচ্ছে। তো অন্যান্য দেশের মতো আমাদের এখানে যে প্রসঙ্গটা আমি বললাম যে আইডিসিআর বা এই জাতীয় সংগঠনগুলো কি কোনো আপনার অ্যান্টিবডি রেসপন্স দেখার কোনো প্রজেক্ট হাতে নিয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই তারা নিয়েছে এবং আপনি জানলে খুশি হবেন, এখন না, গত বছরই তারা একটা স্টাডি করে কিন্তু আপনার সাংবাদিকদের মাধ্যমে বলাতে এখন হয়েছে কি, একটা কথা বলি, আমরা কি কখনো আইডিসিআর বা আইসিডিডিআরবি কি করে আগে জানতে চেয়েছিলাম? কখনো আমরা জানতামই না। এবং আইডিসিআর যে এত বড় ভূমিকা রাখে আপনার এই যে কমিউনিকেবল ডিজিজগুলো, একটা তথ্য দেই আপনাকে। WHO এবং সিডিসি বাংলাদেশ থেকে যদি কোনো ইনফরমেশন নেয় সব থ্রু আইডিসিআর, কারণ ওরা কিন্তু ইনফ্লুয়েঞ্জা বলেন, নিপা ভাইরাস বলেন, এই কোভিড বলেন বা কলেরা বলেন, সব কিছু কিন্তু ওরাই করে। এবং আপনি আরেকটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে আইসিডিডিআরবি। এই দুটো বাংলাদেশকে কিন্তু অনেক কিছু দিচ্ছে এবং আপনার অনেক কিছু অ্যাডভান্সমেন্টের দিকেও যাচ্ছে। এই যে স্টাডিগুলো হচ্ছে, আপনি যদি ল্যান্সেট দেখেন বা নেচারে দেখবেন, আপনার কিন্তু তাদের পাবলিকেশন চলে আসছে। তো সুতরাং আমাদের ওখানে কিন্তু কাজ হচ্ছে। হাইয়েস্ট পপুলেশনের দেশ মানে পার স্কোয়ার ফিটে আপনার সব ফর্মুলা ওখানে খাটবে না। আপনার যেটা এখন চোখ কান নাক বন্ধ করে তিনটা জিনিসের উপর এমফ্যাসিস দিতে হবে। একটা হচ্ছে ভ্যাকসিনেশন করতে হবে। যতদিন পর্যন্ত না আমরা 75 বা 80% মানুষকে ভ্যাকসিনেশন না করতে পারি, আমাদের মাস্কটা পরতে হবে এবং ডিস্টেন্সটা। একদিন দেখেন ডিস্টেন্সের কথা আমি মুখে বলে দিলাম, সোশ্যাল ডিস্টেন্সিং। হ্যাঁ, আমি আবার এটা সোশ্যাল ডিস্টেন্সিং বলতে চাই না, আমি বলতে চাই ফিজিক্যাল ডিস্টেন্সিং। দেখেন কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে অনেকেই শব্দটাই বুঝে না। তাদেরকে ফিজিক্যাল ডিস্টেন্স বললে দে আর মোর ইজিয়ার। ইয়েস। এবং আমাদের দেশের মানুষের তুলনায় বাসের পরিমাণ এত কম, আমি মুখে বলছি ডিস্টেন্সের কথা, বাট এটা করা সম্ভব হচ্ছে না। সেই কারণে বললাম আমাদের নেচারও কিন্তু আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করেছে। সেটার জন্য আমি একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাকে দেই। আমি কিছুক্ষণ আগে ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডির কথা যেভাবে বললাম, আর একটা ইস্যু হচ্ছে, এটা আমার একটা স্টাডি আমি করছিলাম আইসিডিডিআরবিতে, বাট আনফর্চুনেটলি আমি এটা তো শেষ করতে পারিনি। তো আমার কাছে যেটা মনে হয়, দেখবেন ইউরোপ, আমেরিকায় যে পরিমাণ মানুষ মারা গেছে, আমাদের সেইভাবে মারা যায়নি, যেটা আমি বারবার বলছি। কেন? একটা তো এই ক্রস রিঅ্যাক্টিভের পয়েন্টটা আমি উঠালাম, আর একটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিটস। দেখবেন আমাদের ফুডের মধ্যে অনেক টারমারিক আছে, আমরা স্পাইস জিনিসটা অনেক খাই। এই জন্য আমি কেন কথাটা উঠাচ্ছি, এই যে টারমারিক বলেন, লং বলেন, এলাচ বলেন, দারচিনি বলেন, এগুলো কিন্তু আপনার ইমিউন সিস্টেমকে প্রোটেকশন দেয় এবং এনহ্যান্স করে। আপনি একজন নিজের চিকিৎসক, আমার সাথে একমত আপনি হবেন। কিন্তু এই ইউরোপ বা অন্য যে হাফ কুক ফুড খায়, তারা সালাদের উপর বেশি নির্ভরশীল। অনেকে এই যে স্টেক খায়, কাঁচা মাংসও খায়, অনেক কিছু করে। সেই কারণে কিন্তু তাদের ইমিউন সিস্টেম কিন্তু অতটা স্ট্রঙ্গার না। আপনাকে একটা উদাহরণ দিয়ে শুধু বলি, আপনি যখন ধরেন আপনি একজন ক্যানাডিয়ান, কখনো বাংলাদেশে যাননি, একদম জেনুইন ক্যানাডিয়ান, আপনি যদি ওখানে রাস্তায় গিয়ে চটপটি খান, আপনি সাথে সাথে কিন্তু হসপিটালাইজড হয়ে যাবেন। আপনি কি এগ্রি করেন না করেন না? তাহলে কেন বাংলাদেশের মানুষটার ওর তো হচ্ছে না? কারণ ওই ইমিউন সিস্টেমটা সে হ্যাবিচুয়েটেড। তো এই অনেক কিছু কিন্তু আমাদের কনসিডারেশনে আনতে হবে। অনেক কিছু কিন্তু এখনো বের করার বাকি আছে। আমরা মনে করছি যে অনেক কিছু জেনে গেছি, ইয়েস আমরা অনেক কিছু জেনেছি, আবার অনেক কিছু বাকি আছে। যেমন আমি একটু উদাহরণ দিই, হাজব্যান্ড ওয়াইফ একই বেডে শুয়ে আছে, একজনের কোভিড হয়েছে, একজনের হয়নি, কিভাবে? আবার আমরা কিন্তু বলছি 6 ফিট দূরত্ব রাখতে। আমরা অ্যাজ এ সায়েন্টিস্ট বা ডাক্তার হিসেবে বলছি যে 6 ফিট দূরত্বে আপনি থাকবেন,
সেফ থাকবেন। কিন্তু একই বেডে থাকা অবস্থায় আপনার হাজব্যান্ডের হলো, ওয়াইফের হয়নি, পরের দিন দেখা গেল টেস্ট করে যে একজন পজিটিভ একজন নেগেটিভ, হাউ ইজ দ্যাট? তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো রিজন আছে। সেই রিজনটা কিন্তু আমরা এখনো বের করতে, আমি একটা ফ্যামিলির কথা বলি, যেহেতু আমি একদম ডাইরেক্ট রিলেটেড এই সব কাজে। ওই বাসাটার হাজব্যান্ডের হয়েছে, তার ছেলে মেয়ের হয়েছে, ওয়াইফের হয়নি, মায়ের হয়েছে। তাহলে আপনি কি বলবেন? তো এই যে আনসার্ড কোয়েশ্চেনগুলো রয়ে গেছে, এগুলো কিন্তু আমাদের বের করতে হবে। প্লাস আপনাদের দেশে যেইভাবে কন্ট্যাক্ট ট্রেসিং সম্ভব, আমাদের দেশে কিন্তু সেইভাবে হয় না। কারণ কি, মানে দিন আনতে দিন ফুরে এমন মানুষও আছে যে সে পার ডে যদি কাজ না করে সে খেতে পারবে না। এখন তাদের মধ্যে আমি যদি বলি যে আপনাদের লকডাউনে থাকতে হবে, সেই লকডাউনটাকে তাকে রাখতে গেলে তার যে রিকোয়ারমেন্টসগুলো তো আমার দিতে হবে, আদারওয়াইজ তো আপনাকে আমি বাসায় বসে রাখতে পারবো না। আপনাকে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমার কাছে একটা প্রশ্ন, যে আমাদের বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ কিন্তু কোভিড ভ্যাকসিন পাওয়ার আগেই ইনফেক্টেড হয়ে গেছে। তো থিওরি অনুসারে একটা মানুষ যখন একটা ডিজিজ হয়ে যায় তার শরীরে কিন্তু অ্যান্টিবডি প্রডিউস হওয়ার কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এদের কি বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রমের ভিতরে রাখা হচ্ছে? হ্যাঁ, 100%। আমি এটার আনসার খুব ভালো মতো জানি। আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বলি, চিকুনগুনিয়া যদি আপনার একবার হয়, লাইফ লং কিন্তু আপনার আর হবে না, আপনার হবেও না, আপনার অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ইভেন ডেঙ্গির যে 4টা স্ট্রেন, যে কোনো স্ট্রেন দিয়ে যখন আপনার একবার ডেঙ্গি হবে, আপনার কিন্তু আর সেই স্ট্রেন দিয়ে কখনো ডেঙ্গি হবে না। ওয়াই? ভাইরাসের এটাই হলো আপনার নেচার। কিন্তু করোনার ক্ষেত্রে যেটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বললাম, যে আয়ারল্যান্ডের একটা স্টাডিতে দেখা যাচ্ছে, এই যে আপনি ইনফেক্টেড হন, তারপরে আপনার যে অ্যান্টিবডি তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা 5-6 মাসের বেশি থাকছে না। যেই কারণেই কিন্তু আপনার এই যে ভ্যাকসিনের উপরে আমাদের নির্ভরশীলতাটা আরও বেড়ে যাচ্ছে। প্লাস আসল যে অ্যান্টিবডি, অনেকেই কিন্তু, আপনাদের দেশের কথা আলাদা, আমেরিকার কথা আলাদা, আমাদের দেশে কিন্তু হাতে গোনা কয়েকটা অর্গানাইজেশনে হাতে গোনা যে লুমিনোমিটার আছে। লুমিনোমিটারটা কি? যেটা দিয়ে আপনার নিউট্রালাইজিং অ্যান্টিবডিটা মাপা যায়। আপনার তো অ্যান্টিবডি হলেও হবে না। আমার একটা উদাহরণ দিই, আমি কিন্তু কোভিডে এফেক্টেড ছিলাম, আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমি কিন্তু তার আগেই 2টা ভ্যাকসিনেটেড, ডাবল ভ্যাকসিনেটেড ছিলাম, বাট আমার অ্যান্টিবডিটা, আমি একটা স্টাডিতে এনরোল ছিলাম, আমি আমার অ্যান্টিবডিটা জানতাম যে আমার কত। তখন আমার মন খুব খারাপ ছিল, তেমন একটা বেশি ছিল না। বাট আমি যখন কোভিডে এফেক্টেড হয়ে পরবর্তীতে সেই স্টাডিতে আবার মাপলো, আমার অ্যান্টিবডি 2,70,000-এর উপরে উঠে গেল। আনবিলিভেবল, তাই না? তাহলে আমার অ্যান্টিবডিটা কোথায় ছিল? আপনি জানেন যে আমাদের বডিতে কিন্তু মেমোরি সেল আছে। এটা কিন্তু সব দর্শকরা বুঝতে পারবে কিনা আমি ঠিক, বাট আমি একটু হ্যাঁ বলে দিচ্ছি যে অ্যান্টিবডি কম হলেই যে আপনি মন খারাপ করবেন আর বেশি হলেই যে আপনি খুশি থাকবেন তা না। এই জন্য বলছি যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি যদি না থাকে আপনাকে প্রোটেকশন দিতে পারবে না। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপনার মেমোরি সেল থেকেও কিন্তু এটা বের হয়ে এসে অ্যান্টিজেনের এগেনস্টে ফাইট করেছে, দেখেই তো আমার এত বেড়ে গেছে। তো সুতরাং এর জন্য আবার ঘুরে ফিরে ওই কথাটা আসি, বুস্টার ডোজ দেওয়ার আগে আপনারা ভেবে চিন্তা করবেন। আর যদি কোনো দেশ তাদের রুলসের মধ্যে ফেলে দেয়, সেখানে তো আমার কোনো বক্তব্য থাকতে পারে না। কোভিড শুরু থেকেই আপনি খেয়াল করেছেন সমগ্র বিশ্বেই এক ধরনের অর্থনৈতিক দুরবস্থা বা ইকোনমিক্যাল ইনস্টেবিলিটি বলতে হবে, এটা শুরু হয়ে গেছে। তো বাংলাদেশেও এর বাইরে না, সারা বিশ্বে উন্নত দেশগুলো তার বেশি এফেক্টেড হয়েছে। সেক্ষেত্রে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আপনি, আমরা যারা স্বাস্থ্য বিভাগে কাজ করছি, আমরা বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আপনারা কিভাবে এই অর্থনৈতিক মন্দাভাব বা অর্থনৈতিক যে অবস্থাটা সেটা থেকে উত্তরণের জন্য, যেমন আমাদের এখানে কানাডাতেও দেখা যায় যে সামান্য সর্দি কাশি হলে আমার শরীরটা খারাপ, আমি একটা সিক কল দিয়ে দিলাম, আমার জায়গায় আমি গেলাম না, এখন আমার তো ওয়ার্ক আওয়ার কমে গেল, বা যে অর্গানাইজেশনের কাজ করছে সেখানে কিন্তু আমাকে পেল না। তখন 1 নম্বর হচ্ছে ইকোনমিক্যাল লস হচ্ছে, প্লাস শ্রমের যে ব্যাপারটা সেটা কিন্তু কমে আসছে। তো সেইটা প্রিভেনশনের জন্য আমরা কিভাবে সহযোগিতা করব? দেখেন, আপনি আজকে একটু সর্দি জ্বর বা ঠান্ডা হলো, আপনি সিক লিভ নিয়ে ওয়ার্ক ফ্রম হোম করলেন, আপনার পক্ষে সেটা সম্ভব। বাট যে ব্যক্তিটা লরি চালাচ্ছে, যেই ব্যক্তিটা মাঠে কাজ করছে, যেই ব্যক্তিটা আপনার ট্রেন চালাবে, আপনাদের গো ট্রেন চালাবে, সে তো আর সিক লিভ নিলে সেটা বন্ধ হয়ে যাবে। তো সুতরাং সেখানে একটা ইম্প্যাক্ট পড়বেই। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশে কিন্তু একটা জিনিস আমি গর্ববোধ করি, যে আমাদের যে এই যে পিসিআর মেশিনে টেস্ট করার ইস্যুটা কিন্তু খুব ইজি।
যেটা আপনাদের দেশে বেশ কঠিন। বেশ কঠিন বলছি এই কারণে, আমি দেখলাম যেহেতু আমি দেশে ফিরে যাব, আমি টেস্টের জন্য বিভিন্ন জায়গায় এটার প্রাইস কিন্তু বিভিন্ন রকম। আমাদের দেশে কিন্তু গরিব মানুষের জন্য টোটালি ফ্রি, ঠিক আছে। এবং যারা ট্রাভেল করবে, যেহেতু তারা প্লেনে উঠতে পারে, সেই পয়সাটা তাদের আছে, তাদের কাছে কিন্তু আমরা ট্রাভেলার্স ফিটা নেই, অন্যদের কাছ থেকে কিন্তু আপনার 0 করে দিয়েছে মানে আপনার। এবং আমাদের সব জায়গার প্রাইস লিমিটটাও কিন্তু সেম। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।